This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, ভারতে সোনার প্রতি ভালোবাসা কোনো নতুন কথা নয়। বিয়ে হোক, উৎসব হোক বা বিনিয়োগ, ভারত প্রতি বছর লক্ষ কোটি টাকার সোনা কেনে। কিন্তু আপনি কখনো ভেবেছেন এত সোনা আসছে কোথা থেকে? আর সবচেয়ে বড় প্রশ্ন, ভারত সবচেয়ে বেশি কোন দেশ থেকে সোনা কেনে এবং কেন? কারণ যেই দেশের কথা আপনি ভাবছেন সেই গল্প তার থেকেও অনেক বেশি মজার। আসলে ভারত বিশ্বের সবচেয়ে বড় সোনা আমদানিকারকদের মধ্যে একটি। প্রতি বছর ভারতে শত শত টন সোনা বাইরে থেকে আসে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, ভারতের সবচেয়ে বড় সোনার সাপ্লায়ার কোনো বড় সোনার খনি থাকা দেশ নয়, বরং এমন একটা দেশ যা সোনার বাণিজ্যের বিশ্বকেন্দ্র হয়ে উঠেছে। আর সেই দেশ হলো ইউনাইটেড আরব আমিরাটস। এখন আপনি মনে মনে হয়তো ভাবছেন যে ইউএইতে তো বড় কোনো সোনার খনি নেই, তাহলে ভারত কিভাবে সেখান থেকে এত সোনা কেনে? আসল খেলাটা ঠিক এখান থেকেই শুরু হয়। আসলে বিশেষ করে দুবাইকে আমরা বিশ্বের অন্যতম বড় সোনার বাণিজ্যের হাব হিসেবে দেখি। সোনা আফ্রিকা, ইউরোপ আর নানা দেশ থেকে এসে প্রথমে দুবাইয়ে পৌঁছয়। এরপর সেটা দুবাই থেকে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। অর্থাৎ অনেক সময় সোনা এক দেশের খনি থেকে উঠে এসে আরেক দেশের মধ্যে দিয়ে যাত্রা করে, কিন্তু ইন্ডিয়াতে পৌঁছানো হয় ইউএইর পথে। এখন প্রশ্ন হলো, ইন্ডিয়া কেন ইউএই থেকে এত গোল্ড কেনে? এর পেছনে একটা অনেক বড় কারণ আছে। প্রথম কারণ হলো ট্যাক্স আর ট্রেড সুবিধা। ভারতের আর ইউএইর মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হওয়ার পর থেকে অনেক জিনিসের ওপর ইম্পোর্ট ডিউটি কমেছে। এর ফলে ভারতীয় ব্যবসায়ীদের জন্য দুবাই থেকে গোল্ড কেনা অনেক সহজ হয়ে গেছে। আর দ্বিতীয় কারণটি হলো স্পিড। অর্থাৎ দুবাইয়ের গোল্ড মার্কেট খুব দ্রুত গতির হিসাবে মনে করা হয়, কারণ ওখানে বড় পরিমাণে গোল্ড তাড়াতাড়ি পাওয়া যায়। আর এ কারণেই ভারতীয় জুয়েলারি কোম্পানি আর ব্যবসায়ীরা বেশিরভাগ ক্ষেত্রে দুবাইকেই বেশি পছন্দ করে। আর তৃতীয় কারণ হলো এখানে স্বচ্ছতা এবং গ্লোবাল মার্কেটের সংযোগ। দুবাইয়ের গোল্ড মার্কেট আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে চলে, তাই ওখান থেকে আসা সোনা বিশ্বের যে কোনো জায়গায় সহজেই ট্রেড করা যায়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ভারতে সোনা শুধু গয়না হিসাবে কেনা হয় না, অনেকেই এটাকে ইনভেস্টমেন্ট বা জরুরি সম্পদ হিসেবেও মনে করে। আর এ কারণেই ভারতে প্রতি বছর সোনার চাহিদা ক্রমাগত থাকে, এবং যখন ভারতে সোনার এত বড় ডিমান্ড থাকে তখন বিশ্বের অনেক দেশ ভারতে সোনা বিক্রি করার চেষ্টা করে। এখন একটু এই টুইস্টটা বোঝার চেষ্টা করুন। বিশ্বের অনেক দেশগুলোর অর্থনীতি কোথাও না কোথাও ভারতের সোনার চাহিদার উপর নির্ভর করে, কারণ ভারত একাই এতটা সোনা কেনে যে গ্লোবাল মার্কেটের দামের ওপর এর প্রভাব পড়তে পারে। অর্থাৎ ভারত শুধু সোনা কিনছে না, বরং পুরো বিশ্বের সোনা ব্যবসায় একজন বড় খেলোয়াড় হয়ে উঠেছে। আর হয়তো এজন্যই বিশ্বের চোখ সবসময় ভারতের সোনার মার্কেটের ওপরে থাকে। কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন হলো, আগামী সময়ে কি ভারত সোনার পর রূপো, তামা আর লিথিয়ামের মতো জিনিসেও বিশ্বের সবথেকে বড় ক্রেতা হতে চলেছে? কিন্তু এই বিষয়টা জানার আগে একটু থামুন। ভবিষ্যতের ওই নতুন খনিজ ও খাজানাগুলোর দিকে যাওয়ার আগে আপনি এটা বলুন যে আপনি কি কখনো আন্দাজও করতে পেরেছেন যে সম্প্রতি অর্থনৈতিক বছর 2025-26-এ ভারত আসলে বিশ্ব বাজার থেকে কতটা সোনা এনেছে? যেই অফিসিয়াল ডেটা আপনি এখন শুনতে চলেছেন তা যে কেউকেই অবাক করে দিতে পারে। আপনি কি ভাবতে পারছেন ভারত এক বছরেই কত টন সোনা ইম্পোর্ট করেছে? 100 টন, 200 টন, 300 টন? না, একদম না। সাম্প্রতিক সরকারি তথ্য অনুযায়ী 2025-26 সালে ভারত মোট 721.03 টন সোনা বিদেশ থেকে কিনেছে। একটু ভাবুন তো, 721 টন সোনা, তাহলে অনেক বড় বড় ট্রাক শুধু সোনায় ভর্তি দেখতে পাওয়া যাবে। কিন্তু আসল গল্প এই ওজনে নেই, বরং এই সোনার দামে লুকানো রয়েছে। আপনি কি জানেন এই 721 টন সোনার জন্য ভারত কত ডলার খরচ করেছে? 2025-26 সালে ভারতের মোট সোনা আমদানির বিল এক নতুন ঐতিহাসিক রেকর্ড গড়েছে। এই সংখ্যা হচ্ছে 71.98 বিলিয়ন ডলার। যদি এটা আমরা ভারতীয় টাকায় রূপান্তর করি তাহলে সেটা প্রায় 6 লক্ষ কোটি টাকারও বেশি একটা বিশাল অঙ্কে গিয়ে দাঁড়ায়। এখন আপনি হয়তো ভাবছেন কিভাবে এত বড় অঙ্ক হলো, আর এখানে আছে একদম চমকপ্রদ একটা ব্যাপার। যদি আমরা গত বছরের সাথে তুলনা করি তাহলে ভারত আসলে সোনার পরিমাণ কম কিনেছে। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। গত অর্থবর্ষ 2024-25 সালে ভারত 757 টন সোনা কিনেছিল, যা এবার কমে 721 টনে নেমে এসেছে। তবুও ভারতের মতো দেশকে আগের তুলনায় 24% বেশি টাকা দিতে হয়েছে। তাহলে কেন এমনটা হলো? এর পেছনের আসল ভিলেন বা বলা যায় বৈশ্বিক অর্থনীতির সবচেয়ে বড় ফ্যাক্টর হলো সোনার আকাশ ছোঁয়া দাম। 2025-26 সালে বিশ্ববাজারে সোনার দাম প্রতি কিলো $76,000 থেকে লাফিয়ে বেড়ে প্রায়
$1,00,000 পৌঁছে গেছে। কারণ ভারতের সোনার খিদে কখনো কমে না, তাই দামের ঊর্ধ্বগতি দেখেও ভারত $1 বিলিয়ন সোনা কিনেছে। তো এবারে আমরা আবার সেই একই প্রশ্নে ফিরে আসি, যেটা আমরা শুরুতে তুলে ধরেছিলাম। ভারত আসলে কোন দেশের তিজোরি খালি করছে? শুরুতেই আমরা ইউএইর কথা বলেছিলাম, যারা ভারতের জন্য একটা বড় এবং দ্রুত সাপ্লায়ার। কিন্তু যখন আমরা 2025-26 সালের সবচেয়ে তাজা ডেটার ফাইল খুললাম, তখন তালিকার 1 নম্বরে যে নামটা আসলো সেটা বিশ্বের সুন্দর দেশগুলোর মধ্যে একটা। এমন একটি দেশ যা তার ঘড়ি, বরফে ঢাকা পাহাড় আর ব্যাংকগুলোর জন্য বিখ্যাত। হ্যাঁ, আপনি একদম ঠিক ভেবেছেন, সুইজারল্যান্ড। কিন্তু সুইজারল্যান্ডে কি সোনার খনি আছে? একদম না। সুইজারল্যান্ডও ইউএইর মতো একটা বড় রিফাইনিং আর ট্রেডিং হাব। সারা বিশ্বের কাঁচা সোনা সুইজারল্যান্ডে যায়, আর সেখানেই সেটা পরিশোধিত হয় আর তারপর আন্তর্জাতিক বাজারে বিক্রি হয়। 2025-26 সালের অফিসিয়াল তথ্য অনুযায়ী ভারত একাই প্রায় 40% সোনা সুইজারল্যান্ড থেকে কিনেছে। সুইজারল্যান্ড থেকে আসা এই সোনার মূল্য ছিল প্রায় $24.27 বিলিয়ন। সুইজারল্যান্ডের পর পরের নাম্বারে আসে আমাদের পরিচিত ওই ট্রেডিং পার্টনার, মানে ইউএই। অর্থাৎ ভারত তার মোট গোল্ড ইম্পোর্টের প্রায় 16% গোল্ড ইউএই থেকে কিনেছে। আর এরপর তৃতীয় স্থানে আসে সাউথ আফ্রিকা, যেখান থেকে ভারত প্রায় 10% সোনা ইম্পোর্ট করেছে। কিন্তু এখানে একটা বড় রহস্য আছে, যেটার দিকে খুব কম লোকই খেয়াল দেয়। আপনি কি মনে করেন যে ভারত শুধু শখের জন্য এত সোনা কিনছে? না, একদমই না। এটা শুধু গয়নার ঝকঝকে কোনো ব্যাপার নয়। আজকের দিনে যখন সারা দুনিয়ায় যুদ্ধ আর টেনশন চলছে, জিনিসপত্রের দাম বাড়ছে আর গ্লোবাল ইকোনমিতেও অনেক অনিশ্চয়তা তৈরি হয়েছে, তখন সোনাই একমাত্র সেই অস্ত্র যা দেশের অর্থনীতি ডুবতে থাকার হাত থেকে বাঁচাতে পারে। অর্থশাস্ত্রের ভাষায় এটাকে বলে সেফ হ্যাভেন অ্যাসেট। আর এ কারণেই সাধারণ ভারতীয় নাগরিক থেকে শুরু করে ভারতের রিজার্ভ ব্যাংক পর্যন্ত সবাই সোনার পিছনে ছুটছে। ভাবুন তো, যখন একটি দেশ পৃথিবীর 721 টন সোনা বাজার থেকে শুষে নেয়, তখন তার প্রভাব গ্লোবাল অর্থনীতির ওপর কতটা গভীর হয়। আর এটাই কি সেই কারণ যে যখনই ভারতের বাজারে সোনার চাহিদা সামান্য কমে যায়, তখনই কি সুইজারল্যান্ড আর দুবাইয়ের ব্যবসায়ীদের রাতের ঘুম উড়ে যায়? হ্যাঁ, অবশ্যই উড়ে যায়। কারণ ভারতের এই ভারী ভারী আমদানি বিল শুধু ভারতের জন্য একটা চ্যালেঞ্জ নয়, বরং গোটা গ্লোবাল ট্রেডের এক বড় অংশ। যখনই ভারত বিদেশ থেকে এত সোনা কেনে, তখন দেশের টাকা বাইরে চলে যায়, আর যার ফলে আমাদের ট্রেড ডেফিসিট অর্থাৎ আমদানি ও রপ্তানির ফারাক বেড়ে যায়। আর হ্যাঁ, সিলভারকেও তো এর থেকে বাদ দেওয়া যায় না। আপনি শুরুতেই শুনেছেন সিলভার অর্থাৎ রূপোর কথাও উঠেছিল। জানতে পেরে হয়তো অবাক হবেন, 2025-26 সালে শুধু সোনা নয়, ভারতের রূপোর আমদানি প্রায় 150% ভয়ঙ্কর জাম্প করে 12 বিলিয়ন পর্যন্ত পৌঁছে গেছে। পরিমাণের কথায় বললে এই সময় ভারত বাইরে থেকে 7,334 টন রূপা কিনেছে। তো এবার আপনি কি পুরো খেলাটা বুঝতে পারছেন? এটা শুধু একটা মেটাল কেনা বেচার গল্প নয়, এটা বিশ্বের দেশগুলির মধ্যে ক্ষমতা, টাকা আর বাণিজ্যের একটা বিশাল খেলা। আর ভারত এই খেলায় এমন এক খেলোয়াড় যাকে ছাড়া গ্লোবাল মার্কেটে চলা একেবারে অসম্ভব। একদিকে ভারত সরকার তার অর্থনীতি মজবুত করতে এই সোনার উন্মাদনা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, আর অপরদিকে সাধারণ মানুষ আর ইনভেস্টরদের কাছে সোনা আজও বিশ্বাসের এক অদ্বিতীয় নাম। তো এখন আপনি যখন কোনো সোনার দোকানে যাবেন বা বিয়েতে কারো গলায় সোনার মালা পরতে দেখবেন, তখন শুধু তার সোনার ঝলমল করাটাই দেখবেন না, এর পেছনের সেই দীর্ঘ যাত্রাটাকে মনে করবেন, যা আফ্রিকার খনিগুলো থেকে শুরু হয়ে সুইজারল্যান্ডের রিফাইনারি আর দুবাইয়ের চকচকে বাজার পেরিয়ে ভারতের দোকানে এসে পৌঁছেছে, আর সেখান থেকে উঠে এসে কারো গলায় চকচক করে ঝুলছে। প্রশ্ন আজও একই রকম, আর আমরা আপনাকে চিন্তা করে দেখার জন্য সেই উত্তরটাই রেখে দিলাম। যেভাবে আজ ভারত সোনা আর রূপোর ওপর বিশ্বজুড়ে তার জোরালো প্রভাব গড়ে তুলেছে, তাহলে কি ভবিষ্যতের প্রযুক্তিতে ব্যবহার করার মতো লিথিয়াম আর কপারের মতো খনিজগুলোর প্রভাব ভারত বাড়াতে পারবে? আমরা কি শুধু সোনা কেনার ছকেই থেমে থাকবো, নাকি ভবিষ্যতের নতুন সোনা যেমন ইলেকট্রনিক্স মেটালসের রাজা হব? আর এই তথ্যগুলো যদি আপনার কাছে অবাক করার মতো লাগলো, আর এইসব ইকোনমির রহস্য যদি আপনারা আরও জানতে চান, তাহলে এই ভিডিওটাকে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন। আর আপনার মতে ভারতের কি এত সোনা বিদেশ থেকে কেনা উচিত নাকি না? আপনাদের মতামত যাই হোক না কেন, কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ইনফরমেশনটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।